জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। সাদাত হোসেন সেলিম, ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতকে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে, অন্য দলগুলোকে ডেকে নিয়ে অপমান করা হচ্ছে, এমন অভিযোগ করেছে বাংলাদেশের সাম্যবাদী দল। আপনিও গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের মাঝে বেরিয়ে আসেন, প্রতিবাদ করেন, পরে অবশ্য আবার গিয়েছেন। প্রতিবাদ, বয়কট, কি হচ্ছে, কি হয়েছে বৈঠকে? না, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ সাম্যবাদী দল নয়, জামায়াতে ইসলামের প্রতিনিধি যখন বক্তব্য রাখছেন, তো আমরা তো বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করছি। তখন সম্ভবত সংসদের স্থায়ী কমিটির বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, আলোচনা চলছিল, এবং আলোচনার বক্তারা সাধারণত 1-2 মিনিটের বেশি বলার সুযোগ পাচ্ছেন না, কারণ অনেক বক্তা বা 32টা রাজনৈতিক দলের। তো জামায়াতে ইসলামের যিনি ছিলেন, তিনি বিশেষ করে আপনার লন্ডনের বৈঠক, সেই বৈঠকের পরে এটা মানে রাজনীতিতে যে পরিবর্তন, তারপরে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টার পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তারপরে একটা বিএনপির দিকে ঝুঁকে গেছে, এইসব কথা বলতে তখন আমি জাস্ট দাঁড়িয়ে আমি চেয়ারকে উদ্দেশ্য করে বললাম যে এখানে তো আপনার অপ্রাসঙ্গিক কথাবার্তা হচ্ছে। তো এটা বলার সাথে সাথে উনি তখন বললেন যে এখানে আপনারা কত পার্সেন্ট মানে জনগণের প্রতিনিধিত্ব করেন। সাথে সাথে 7-8টা দল দাঁড়িয়ে গেলেন, বললো তাইলে আপনারাই থাকেন, আমাদের আর থাকার দরকার নাই। তো তখন চেয়ার থেকে বলতে চাচ্ছি আমরা এটা ব্যাপারটা বিবেচনা নিলাম, তো আপনারা কেউ যাবেন না। তো ইতিমধ্যে গণফোরামের একজন প্রতিনিধি মাহবুব সাহেব তিনি বেরিয়ে গেছেন। তো আমি গিয়ে আবার উনি দেখলাম যে গিয়ে সেখানে সংবাদ সম্মেলনের কথা বলছেন, সমস্ত সাংবাদিক ঘিরে ধরেছেন, আমি আবার ওনাকে নিয়ে আসতে গেলাম আর কি। নিয়ে আসতে যাওয়ার সময় খুব জোর করে ধরলো যে কিছু বলেন, তো আমি সামান্য দু একটা কথা বলে আমরা আবার চলে আসলাম মিটিংয়ে, এবং যথারীতি মিটিংটা আবার শুরু হয়েছে, এবং আমরা আবার সেই ঐক্যমত্যের কমিশনের মিটিংয়ে আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। জি, খুব ভালো কথা। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনারা বৈঠক করেছিলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকটি বয়কট করেছিলেন, তারপরে প্রধান উপদেষ্টা আপনাদেরকে ফোন দিয়েছে, তো আপনারা আবার পরে বৈঠকে জয়েন করেছেন। তারপরে আপনারা জয়েন করার পর কয়েকটি দল থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরকে বেশ প্রাধান্য দেওয়া হচ্ছে এখন বৈঠকে। বিষয়টি কি এমন যে গোসা করলে খুব ইম্পর্টেন্স পাওয়া যায় পরবর্তীতে? আপনাদের লাভই হয়েছে? দেখেন, জামাত ইসলামী নিজের দলের লাভের জন্য আগের বৈঠকটি বয়কট করেনি, আচ্ছা, বরং দেশের স্বার্থে মানুষের প্রয়োজনে প্রথম দিন বৈঠকটি বয়কট করেছিলেন। আর উপস্থিত যেহেতু সেলিম ভাই ছিলেন, তিনি বলেছেন সেখানে কি হয়েছিল, আমি ওখানে ছিলাম না। আমি মনে করি কথা বলার সুযোগ যদি জামাত ইসলামী প্রথম দিন পায়নি, দ্বিতীয় দিন হাজির হয়েছে, একটু 2-1 মিনিট সময় বেশি নিতে পারে, নেওয়াটা স্বাভাবিক। সেখানে প্রতিবাদ না করে হয়তো দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। তো রাজনীতির সৌন্দর্য হচ্ছে পরমত সহিষ্ণুতা, অন্য দলকে শ্রদ্ধা জানানো। আমার বিশ্বাস জামাত ইসলামী ছোট হোক কিংবা বড় হোক, দেশের 24-এর বিপ্লবের পরবর্তী সময়ে যারা দেশের জন্য রাজনীতি করেন, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য রাজনীতি করেন, তাদের পক্ষে তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, সে দলগুলোকে আস্থার জায়গা রাখেন। এখানে আগের দিন গোসা করেছে, বিষয়টা গোসা না বলে বয়কট। বাংলাদেশের সংসদে আমরা দেখি যদি স্পিকার সুযোগ ঠিকমতো না দেন, 1 ঘন্টার জন্য ওয়াকআউট করার নিয়ম বিভিন্ন সময় দেখি, বা আজকে ওয়াকআউট করেছেন, আগামীকাল সেখানে সংসদে আবার যোগদান করতে দেখি। আমরা একটা মেসেজ দিতে চেয়েছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলেই এপ্রিলে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। লন্ডনের বৈঠককে কিন্তু জামাত ইসলামী সাধুবাদ জানিয়েছে। এখনো পর্যন্ত জামাত ইসলামী ওই স্ট্যান্ডের উপর আছে যে আমরা বৈঠক নিয়ে কথা বলিনি,
কিন্তু সেখানে নীতি নির্ধারণের পর্যায়ে যেটা ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, এটা দেশে এসে, তিনি তো 2 দিন পরে চলে আসছেন, দেশে এসে আরও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে যদি ঘোষণা দিতে পারতেন, তাহলে এখানে বয়কট, গোসা কিংবা বিষয়টা আসতো না। আমরা মনে করছি, দেশের মানুষও মনে করছে, একটি দলের সাথে তথা বিএনপির সাথে কথা বলেই সেখানে ঘোষণা দিয়ে দেওয়া, এটা বিএনপির প্রতি এক্সট্রা অনুরাগ প্রকাশ করে। এবং তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি করেছেন কিনা এটা তিনি ভালো জানেন। তো ফোনে জামাত ইসলাম আমিরের সাথে কথা বলেছেন, ভবিষ্যতে এই বিষয়গুলো হবে না, বা সকল দলকে সমান দৃষ্টিকোণ থেকে দেখা হবে, দেশের স্বার্থে দেশের সিদ্ধান্ত দেশে নেওয়া হবে। এই বিষয়গুলো সামনে আসার পরেই জামাত ইসলাম আবার বৈঠকে যোগ দিয়েছে। জি, আপনারা বলছেন যে দেশের সিদ্ধান্ত দেশে নিলে ভালো হতো, বা একটি দলের সাথে আলোচনা করে আসলে সিদ্ধান্ত নিতে পারে কিনা। আপনাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই 2 নেতা মানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদটা কেমন, যে এখন নির্বাচনের আগে জামাত ইসলামের এক ধরনের দাম আছে, হয়তো নির্বাচন হলে সেই দামটা আর থাকবে না। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগে বিএনপির সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন প্রায় প্রকাশ্য ছিল, সেটা কিন্তু লন্ডন বৈঠকের পর কমে গিয়েছে। সকলে মিলে যখন এক ধরনের ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে, সেইখানে সরকারের প্রতি বিএনপির অবিশ্বাস বা বিএনপির প্রতি সরকারের অবিশ্বাস দূর হয়েছে লন্ডন বৈঠকের পর, দৃশ্যত তাই মনে হচ্ছে। এটাকে ইতিবাচক হিসেবে না দেখে জামায়াত বৈঠক বয়কট করেছে, সেইটা একটা সিগন্যাল ছিল, এবং জামায়াতে ইসলামী এখন বলছে যে একটা দলের সাথে আলোচনা করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো কিনা। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তো আপনাদের আমিরও বলেছিলেন। হ্যাঁ, তো এখন সকলে মিলে যদি শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে চাই, সেখানে আপনাদের আপত্তির জায়গাটা কোথায়? আমাদের আপত্তি সেখানে না, আমরা তো আমাদের আপত্তিটা ক্লিয়ার করেছি। বিবৃতিতে জামাত বলেছে, সংবাদ সম্মেলনে জামাত বিষয়টা ক্লিয়ার করেছে। বৈঠকটা রাজনীতির বিউটি, এটা অবশ্যই বিগত 16 বছরে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে সবচেয়ে যেটাকে হাতিয়ার বানাতেন, যখন সংলাপের কথা আসতো তিনি বলতেন কাদের সাথে সংলাপ হবে, খুনিদের সাথে, এসে বলে সংলাপটাকে এড়িয়ে যেতেন। সংলাপ রাজনীতির সৌন্দর্য, সেই সৌন্দর্যটা রক্ষা করতে গিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বিব্রত করা হয়েছে যৌথ বিবৃতি। আমরা যৌথ বিবৃতির কথা সেখানে বলেছি, আমরা কিন্তু সংলাপে সাধুবাদ জানিয়েছি। মাত্র 2টা দিন তিনি অপেক্ষা করতে পারতেন, আমরা সেই জায়গাও জিনিসটা কথা বলেছি। দেখেন, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর নির্বাচন হওয়া, তারপরে জুলাই চার্টার ঘোষণা হওয়া, তারপরে বিভিন্ন সংস্কার সামনে আগানো, এটা তো আমরা এখনও চাই। বিএনপি ডিসেম্বরের নির্বাচনে যে দাবি তারা তুলেছিল সেখান থেকে ফেব্রুয়ারিতে এসেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। যেখানে বিএনপির নেতারা বলেছেন ডিসেম্বরের নির্বাচন না হলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। আমি তো বিশ্বাস করি এই ধারা থেকে তারা ফিরে আসছেন, ফেব্রুয়ারিকে মেনে নিয়েছেন, এটা তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা কিন্তু বিএনপির সমালোচনা আমরা করিনি, আমরা করেছি রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের পদ্ধতিগত জায়গা থেকে। আজকে আপনি লন্ডনে গিয়ে একটা ঘোষণা দিলেন, আগামীকাল আমেরিকায় গিয়ে আরেকজনকে সন্তুষ্ট করার জন্য ঘোষণা দিতে পারেন, আমেরিকায় কেউ থাকে নাকি? এটা তো হতে পারে না, কথার কথা বলছি। এই জন্য রাষ্ট্রের পদ্ধতি, সিস্টেম, নীতিগুলো আগে যেরকম সকল দলের সাথে কথাবার্তা বলে হয়েছিল, 2টা দিন অপেক্ষা করে দেশে এসে তিনি করতে পারতেন। আমরা সে জায়গায় প্রতিবাদ জানিয়েছি, এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য। জি, নীলুফার চৌধুরী মনি আজ দুপুরে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। যেহেতু সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে, সেহেতু সেনাবাহিনী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি উত্তর দেন, এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্বাচন হচ্ছে তো ফেব্রুয়ারিতে, বিএনপি যেভাবে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলেই হচ্ছে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং নির্বাচনমুখী দল। দেশের জনগণের প্রত্যেকটা জনগণের পালস নিয়ে বিএনপি কাজ করে। সেখানে বিএনপি সরকার যখন বলেছে, আলাদাভাবে গুরুত্ব দিয়েছে, গুরুত্ব সহকারে বলেছে, সরকার নিজেই এপ্রিলে চলে গিয়েছেন, আবার নিজেই সরকার ফেব্রুয়ারি নাগাদে একটা ঘোষণা এসছে, যৌথভাবে ঘোষণাটা যখন হয়েছে, তখন বিএনপি তো এটা মনে করা স্বাভাবিক, গণতান্ত্রিকভাবে একটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন প্রায়োরিটি দেওয়াই হয়েছে তাকে ক্ষমতায় রেখে,
তখন বিএনপি ভাবতেই পারে, এবং বিএনপি যেটা ভাবলো জনগণের সাথে পালসের সাথে মিল রেখে বিএনপি এই কথাটা চিন্তা করে এখন পর্যন্ত ওয়েট করছে। ফেব্রুয়ারি আসা এখনও 8-9 মাস 10 মাসের মতো দূরে আছে। সেইখানে ইএসপিআর যে কথাগুলো বলেছেন সেটা ইএসপিআর হয়তো সময় মতো মেসেজটা পাবে, আমরা আশা করছি। বিএনপি যদি এখানে নেগেটিভ কিছু হয়, আপনার সাংবাদিক অনুসন্ধিৎসা আপনার থাকবে, এটাই স্বাভাবিক। যদি এরকম হয় তো জনগণ তো দেখলো, জনগণ তো জানলো বিএনপি গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ছাড় দিতে চায় এবং পারে এবং দেয় বলেই বিএনপি বিগত দিনেও বিশ্বাস করেছে এই সরকারকে, এবং বলেছে আমাদের নেতা জনাব তারেক রহমান, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তো সেই জায়গায় ব্যর্থ না হতে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল, আপনিও জানেন, সবাই জানে। তারপরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং যাতে কোনো রকম আপনার চরমভাবে একটা এত বড় আন্দোলনের পরে আর কোনো আন্দোলন না হয়, আর এটা নিয়ে যেন কোনো রকম রাজপথ আবার রক্তাক্ত না হয়, সেই জন্য বিএনপি কিন্তু 2টার মাঝখানে ফেব্রুয়ারিতে এসে এক কথা বিএনপি কিন্তু রাজি হয়েছে। এটা রাজনীতি শেষ বলতে যে শব্দ নেই, এটাই তার প্রমাণ করেছে, এবং এটাই বিউটি গণতন্ত্রের। তো সেইখানে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে যদি সরকার যা করছে, যেমন ধরে নির্বাচন কমিশন কয়েকদিন আগে 2-3 দিন আগে বলেছে যে এটা এই মুহূর্তে সে একা কিছু করতে পারে না, রাষ্ট্রের কাছ থেকে সে কোনো মেসেজ পায় না। আজকে ইএসপিআর ঠিক একই সেম কথাই বললেন। এখন পর্যন্ত তারা যেহেতু মাঠে ঘাটে কাজ করছে, এখন পর্যন্ত জরুরি আইনের মধ্যে তারা কোনো মেসেজ পায় নাই। সো আমরা মনে করতে চাই যে সরকার অবিলম্বে এই মেসেজটা দিবে, এবং যদি সরকার না দেয় তাহলে সরকার নিজে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও তাই বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে সরকার কেবল বিএনপির সাথে আলোচনা করে, যেই জায়গাটায় জামাতে ইসলামের আপত্তি যে একটি দলের সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দেওয়া, সেটা দেশে এসেও দেওয়া যেত, আলোচনা করে একতরফাভাবে ইসিকে দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত যদি সরকার নেয়, সেটা কি আসলে সরকারের কি নিরপেক্ষ অবস্থান তখন আর থাকবে? আপনারা ডিসেম্বরের দাবিতে অনড় ছিলেন, এখন ফেব্রুয়ারি যেভাবে বলছেন একটা মাস, এখনও কিন্তু সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, কিন্তু ফেব্রুয়ারির কথা বলে আপনারা ইসিকে জানাতে বলছেন, আপনারা বলছেন যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হইলেই তাদের বিপদ, জামাতকে ইন্ডিকেট করে বলেছেন। আপনারা একেবারে ডেফিনেটভাবে ফেব্রুয়ারির কথা কি করে বলছেন? আমরা ডেফিনেটভাবে এই কথাটা বলছি না, আমরা আবারও বলছি আপনাকে যে আমরা বিশ্বাস করে আমরা আছি এখন পর্যন্ত। এখন সরকারের যদি অন্যরকম যদি ভিউ থাকে, যেটা ধরেন সরকার জামাতি ইসলামী সরকারের চালিকা শক্তি ছিল, আপনি খেয়াল করেন যে এই সরকার আসার পরে জামাত তার ঘাড়ে উঠেই বিএনপি এত বছরের বিএনপির সাথে সরাসরি তারা বিট্রের মধ্যে চলে গিয়েছে, এবং এই সরকারের একটা যে নিজস্ব একটা দল, সেটাও কিন্তু তাদের নিয়েই কিন্তু আপনার মাঠে আন্দোলন করিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, যে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে, এবং লন্ডনে গিয়ে এই কথাটা বললো যে নিষিদ্ধ না স্থগিত, যেটাই হোক সেটা তারা করালো সরকারের ছত্রছায়ায়। কারণ সরকার 144 ধারা নিজেই ভঙ্গ করেছে, কারণ 144 ধারা ভঙ্গ করলে কি হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি। কিন্তু যখন এনসিপি এবং জামাত গেলেন, যখন তারা ওইখানে মঞ্চ করলেন 144 ধারার ভেতরে, তখন কিন্তু সরকার উল্টো আরও তাদেরকে আরামদায়ক ব্যবস্থা করে দিলেন। তো সেই জায়গায় যদি সরকার আবারও মনে করে যে বিএনপিকে এটা বলেছি, এটা বলে ঠান্ডা করলাম, এখন এদেরকে দিয়ে আবার মাঠে নামায় দিব, আপনি খেয়াল করেন আমি যদি আগেরটা মানে পুনরায় চিন্তা করি, আমি পলিটিক্স করি, আমার সব দিকেই চিন্তা করতে হবে, আমি মাঠেরটাও চিন্তা করব, ঘাটেরটাও চিন্তা করব, ঘরেরটাও চিন্তা করব। সেই চিন্তায় যদি আবার মনে করি যে এই দুই দল সহ ইসলামিক কিছু জোট দিয়ে যদি আবার মাঠে নামিয়ে দিয়ে আরেকটা আন্দোলন সরকার করায়, তো সরকার নিজেই নিজের তখন চরম খারাপ অবস্থা ডেকে নিয়ে আসবে, যেটা বিগত সরকার করেছিল। এত শক্তি, এত কিছু, এত জিও পলিটিক্স থেকে এত কিছু ধান্দা করার পরেও সরকার কিন্তু বাধ্য হয়েছে যেতে এই দেশ ছেড়ে। সো এরকম কোনো ঘটনা ঘটুক অন্তত বিএনপি আর চায় না বলেই বিএনপি কিন্তু সবচেয়ে বেশি
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো সহযোগিতার হাত যদি সরকার যদি ধরে রাখে, যেমন ধরেন আমাদের নেতা জনাব তারেক রহমান যেমন 1 হাত বাড়িয়ে দিয়েছেন, সরকার প্রধান কিন্তু 2 হাত বাড়িয়ে দিয়ে জাপটে ধরেছেন, এটা কিন্তু ভালো সাইন। আমি কিন্তু এটা অন্য কিছু মনে করছি না। সরকারের যদি ওই ব্যবস্থাটা যদি মনে প্রাণে থাকে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং জনগণের জন্য এটা সুফল বয়ে নিয়ে আসবে। আর যদি ওইখান থেকে যে আমি শারীরিকভাবে একরকম দেখালাম, মেন্টালি আমি আরেক রকম দেখালাম, তাহলে কিন্তু সরকারকে প্রস্তুত থাকতে হবে। কারণ এই সরকারের কিন্তু পায়ের নিচে নরমালি মাটি থাকার কথা না, কারণ তার কোনো রাজনৈতিক দল নাই, তার কোনো অভিজ্ঞতা নাই। সে সবগুলো ক্ষেত্রে কিছুক্ষণ আগে বললেন সরকারের দল এনসিপির কথা, এখন আবার বলছেন সরকারের রাজনৈতিক এটা সরকারের, আমি বলেছি একটা জায়গায় যে নিয়ে আসছে এনসিপি, এখনো গঠনতন্ত্র আমরা দেখি নাই, সারা বাংলাদেশের কমিটিও দেখিনি এবং রেজিস্ট্রেশনও দেখি নাই। আমি বলছি সরকার একটা চেষ্টা করছে একটা জায়গায় দাঁড়ানোর, বাট এখন পর্যন্ত তার পায়ের নিচে ওইভাবে মাটি নাই। সো দ্যাট সরকার ভালোভাবে বুঝার কথা যে কার সাথে কতটুকু কি করা যায়। জি, মুশফিক সালেহীন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন গ্রহণের শেষ দিন 22 জুন, মানে রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি। আমাদের কাছে সর্বশেষ তথ্য এটাই। আপনাদের ব্যক্তি জীবনের ঝড়ঝাপটা কাটিয়ে নিবন্ধনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? শুরুতেই আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শেষ মুহূর্তের ব্যস্ততা এখন খুবই চলছে, কেননা হাতে সময় খুব কম, কিন্তু আমাদের যেই শর্তগুলো পূরণ করা লাগে, যতগুলো কমিটি প্রয়োজন হয়, সেই কমিটিগুলো আমাদের কাছে চলে এসেছে, ঘোষিত হয়েছে, এবং বিভিন্ন এলাকার যে সদস্যরা তাদের যেই ব্যক্তিগত ডিটেলস, এনআইডি কার্ড থেকে শুরু করে যেগুলো প্রয়োজন হয়, সেগুলো আমাদের কাছে চলে এসেছে। এখন আমরা সেগুলো লিপিবদ্ধ করে ফাইলটা আকারে যেই শর্তগুলো যেভাবে করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া লাগে, সেই কাজটা এখন শেষ মুহূর্তের কাজ চলছে। জি, দলের উপর দিয়ে নানান ধরনের ঝড়ঝাপটা যাচ্ছে, কারো ব্যক্তিগত জীবন বা নানান অসুবিধা, সেগুলো কি আপনাদের দলের উপর যে প্রভাব তৈরি করেছে সেটা আপনারা কাটিয়ে ওঠার জন্য কোনো চেষ্টা করছেন, নাকি ইউ আর ওকে উইথ ইট এভরিথিং? আমরা মনে করি না যে দলের উপর ঝড়ঝাপটা যাচ্ছে, কারণ আমরা তো একটা বড় দল গঠন করতেই চাচ্ছি, এবং আমাদের কেন্দ্রীয় কমিটি প্লাস আমাদের পুরো বাংলাদেশ জুড়ে যেই সমর্থকবৃন্দ রয়েছে তাদেরকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তো এইখানে একটা বিষয়ে একজনের নিয়ে নানা রকম বিতর্ক থাকবে, এটি আসলে আপনার বাস্তবতা। রাজনীতিতে চলমান পথে এরকম নানা রকম ইস্যু সামনে আসবে, সেটা রাজনীতির আসতে পারে, ব্যক্তিগত আসতে পারে, সামাজিক আসতে পারে। সেগুলো কিভাবে আমরা ডিল করছি, সেগুলো কিভাবে কাউন্টার করে এগিয়ে যাচ্ছি, সেটাই আমাদের ম্যাচুরিটির প্রমাণ দিবে, বা রাজনৈতিক দল হিসেবে আমরা দাঁড়াতে পারবো কিনা সেটার স্বাক্ষর রাখবে আর কি। আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। কেন আপনাদের মনে হচ্ছে, কেন সকলে মিলেই তো আপনারা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলনটা করেছেন, কেউ ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান, এরকম কেন মনে হচ্ছে এনসিসির বিপক্ষে গেলে? এটা এনসিসির বিপক্ষে গেলে তার কারণটা হচ্ছে, কালকে কিন্তু আমাদের আহ্বায়ক ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে স্পেসিফিক্যালি সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন যেই এনসিসির ফরমেশনের প্রস্তাব দিয়েছে সেটাতেই মানতে হবে, বিষয়টা এমন না। সেটা নিয়ে আমাদের রুম ফর ডিসকাশন আছে, কিন্তু যেই প্রবলেমটার কারণে এই সলিউশনটা প্রপোজ করা হয়েছে, ওই প্রবলেমটাকে আসলে আমরা প্রথমে অ্যাড্রেস করতে চাই কিনা। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেম হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন, সেই নিয়োগ প্রক্রিয়া সকলের কাছে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন, যার ফলে ভবিষ্যতে আমরা যে অতীতে দেখেছি আসলে দুর্নীতি দমন কমিশন সরকারে যারা থাকে তাদের দুর্নীতি নিয়ে খুব একটা কথা বলে না, উল্টো এটাকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করে সরকার, বা পলিটিক্যালি অপোনেন্টদেরকে ঘায়েল করার উদ্দেশ্যে ব্যবহার করে। আমরা দেখেছি গুম খুন হয়েছে গত 15 বছরে, মানবাধিকার কমিশন আসলে কিছুই করেনি, উল্টো এক ধরনের চোখে কালো চশমা পড়েছিল। তো এই জায়গাগুলোকে কার্যকর করা প্রয়োজন, এবং এক্ষেত্রে বিএনপি যেটা বলছে বা অন্যান্য যারা বিরোধিতা করছেন তারা যেটা বলছেন যে এটা নাকি এক্সিকিউটিভের ক্ষমতা হ্রাস করবে বা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করবে। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর কাজ আসলে এক্সিকিউটিভের উপর এক ধরনের ওয়াচডগ হিসেবে কাজ করা, অনেক ক্ষেত্রে চেকে রাখা যে এক্সিকিউটিভে যারা রয়েছেন তারা দুর্নীতি করছেন কিনা, তাদের দ্বারা আসলে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। এবং একই সাথে নির্বাচন কমিশন তো এমন একটা জিনিস যেই জিনিসটায় সকলের রেফারি হিসেবে কাজ করে আর কি এই খেলার মাঠে, তো সেই রেফারিকে তো সকলের আস্থায় আনতে হবে। তো সেই কারণে আমরা মনে করি যে যেই পদগুলোর কথা আমরা বলছি, এই পদে নিয়োগে
সকলের ঐকমত্য থাকাটা প্রয়োজন। এইটা সরকারের দৈনন্দিন কাজ চালানোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো কোনো আসলে বাধা হয়ে দাঁড়াবে না, বা এই প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে থাকাটা প্রয়োজন না। উল্টো আমরা ভারতের উদাহরণ যদি দেখি, সেখানে দেখেছি যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সেখানে প্রধান বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী এবং অন্য আরেকজন বিরোধী দলীয় নেতা বা মন্ত্রী এরা এসে কাজ করেন। তো এরকম বিভিন্ন উদাহরণ কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে এক্সিকিউটিভের আওতার বাইরে থাকলেই ভালো, এবং তাহলেই আসলে আমরা মনে করি যে ডেমোক্রেটিক যে একটা রূপান্তর আমরা ঘটাতে চাচ্ছি, যেই আগের ফ্যাসিবাদী কাঠামোর কথা বলা হচ্ছে, যেটা একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, সেইখান থেকে বের হবে এবং এক ধরনের সেপারেশন অফ পাওয়ারের মাধ্যমে চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওর হবে। সেই কারণে আমরা মনে করছি যে যারা বিভিন্ন কারণে, যে কারণগুলো আমাদের কাছে এখন পর্যন্ত কনভিন্সিং না, সেই কারণে এই এনসিসির বিরোধিতা করছেন, তাদের কাছে আমরা বিকল্প প্রস্তাব চাই। কারণ প্রবলেমটা তো আমরা দেখেছি, সো প্রবলেমটা আপনি প্রয়োজনে বিকল্প একটা সলিউশন দেন, যেই উপায়ে আমরা এই প্রবলেমগুলো ডিল করতে পারবো। কিন্তু আপনি বিকল্প উপায় না বলে আগের যে উপায় ধরুন নির্বাচন কমিশনের যেই আইন ছিল 2022 সালে, যেই আইন বিএনপির 31 দফায় বলা হয়েছে যেই আইন সংশোধন তারা করতে চান, যেই আইনকে বিএনপির মহাসচিব বলেছেন বাকশালী আইন, সেই আইনগুলো তো সংশোধন করতে হবে, এটা ওনারও মানছেন। তাহলে আসলে ওনারা বিকল্প কিছু তো দেখাচ্ছেন না। বিকল্প কিছু যদি না দেখান, তাহলে আমাদের হাতে তিনটা অল্টারনেটিভ এখানে এসেছিল। একটা হচ্ছে যেটা ঐকমত্য কমিশন প্রপোজ করেছে এনসিসি, আরেকটা প্রপোজাল এসেছে যে অল পার্টি পার্লামেন্টারি কমিটি। সো সেখানেও আপনারা যেতে পারেন। এবং এখানে দেখুন আমরা কিন্তু আমাদের কিছু জায়গায় সরে এসেছি বলতে এখানে প্রস্তাব ছিল যে প্রধান বিচারপতি এই এনসিসিতে থাকবেন। আমরা বলেছি প্রধান বিচারপতিকে রাখা প্রয়োজন না, কেননা আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বিচারপতিকে বা সাবেক সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে রাখার কারণে বিচার বিভাগের যেই দলীয়করণটা হয়েছে, আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তো আমরা মনে করেছি প্রধান বিচারপতিকে রাখার প্রয়োজন নেই। আমরা বলেছি যে অ্যাটর্নি জেনারেল এবং প্রতিরক্ষা 3 বাহিনীর যে প্রধান, এটা আসলে সরকারেরই নিয়োগ করা প্রয়োজন, এটা সরকারের সাথে তাদের কাজগুলো খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলেছি এনসিসির এই ডিসিশনটা নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ একটা রিজনেবল সলিউশনের দিকে যাওয়ার কিন্তু নানা রকম অপশন আমরা দেখেছি, এনসিপি সহ অন্যান্য বেশ কয়েকটা দল প্রপোজ করেছে, কিন্তু আমরা বাকিদের কাছ থেকে আসলে সেই অ্যাপ্রোচটা এই ক্ষেত্রে পাচ্ছি না। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বিরতিও নেই, ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি। নীলোফার চৌধুরী মনি, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন করে খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনের প্রচারণা ও করণীয় নানা বিষয়ে পরিবর্তন করেছে ইসি। খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া এতে দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান রাখা হয়েছে। তার মানে এখন থেকে নির্বাচনের আগে প্রার্থীরা তাদের পোস্টার দিতে পারবে না, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবে। কিন্তু সারা বাংলাদেশের যেখানেই আপনি যান, তারেক রহমানের, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বড় বড় ছবি, সাথে আবার যিনি শুভেচ্ছা দিচ্ছেন তার ছোট ছোট ছবি। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, সাথে সাথে অমুক নেতা, তমুক ভাই, তমুক নেতার ছোট ছোট ছবি থাকে। পোস্টার ছাপানোর বিষয়ে এই যে সিদ্ধান্ত আসলে যে পোস্টার ছাপানো যাবে না, অলরেডি সারা বাংলাদেশে আপনাদের পোস্টার, নির্বাচনের আগে এই পোস্টার সরিয়ে ফেলবেন? যদি এই নিয়মটা শেষ পর্যন্ত থাকে, সরিয়ে ফেলবেন না কি করবেন তাহলে আপনারা? দেখেন, এই যে 5ই আগস্টের পরে যে অবস্থাটা হয়েছিল বিএনপির, আমি আপনাকে ভেতর থেকে আমি আমার সত্যটাই তুলে ধরছি। সমস্ত বাংলাদেশে কিন্তু পোস্টার লিফলেটে ছেয়ে ফেলেছিল, সবাই সবার এলাকায় ছেয়ে ফেলেছিল। তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি একদম ঘোষণা দিলেন যে একটা কোনো এলাকায় কোনো ছবি থাকতে পারবে না, কারো ছবি থাকতে পারবে না, একটা পোস্টারও থাকতে পারবে না। এবং উনি একদম চরমভাবে শাস্তির কথা বলে এই পোস্টারগুলো আবার কিন্তু বন্ধ করালেন। নট অনলি পোস্টার, আপনার হুন্ডা মহড়া, গাড়ি মহড়া, এগুলা কিন্তু বন্ধ করালেন। আমাদের কিন্তু এরকম এই ঈদ পর্যন্ত এরকম হয় নাই। এখন আবার নির্বাচনের যখন কথা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, আমি ড্যাম শিওর আপনাকে বলছি, আমি আমার নেতার কথা বলছি যে উনি খুব তাড়াতাড়ি এই হুকুম জারি করবেন যে এই পোস্টারগুলো নিজের পয়সায় এগুলো আবার নষ্ট করো,
এগুলো আবার পরিষ্কার করে দাও, কিংবা সিটি কর্পোরেশনকে এটাই বলবেন যে এটা যেখানে আছে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য, এবং যাতে আবারও আমার রিমাইন্ড দিবে আমার যা ধারণা, কারণ এখন পর্যন্ত উনি আর বলেন নাই যে ঈদ পার্বণে কোনোখানে কোনো শুভেচ্ছা দিয়ে এই 10 মাসের মধ্যে কিন্তু করেছিল প্রথমে, তারপরে কিন্তু আর করার সাহস পায় নাই কেউ, এবং এখন পর্যন্ত হুন্ডা মহড়া কিন্তু আর করা সাহস হচ্ছে না তাদের, কারণ 2-4 জায়গায় যা করেছিল ভিডিও সহকারে তার এন্টি পার্টিরা যখন পাঠিয়েছে তখন কিন্তু তাদের প্রাইমারি পত্র স্থগিত করা হয়েছিল, কোথাও কোথাও বহিষ্কার করা হয়েছিল। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা আমার মনে হয়, একে সরকার যে আইনটা করবে আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল, 2 হচ্ছে সরকারের আইনের বাইরেও আমরা এই জায়গাগুলোয় দলীয় সিদ্ধান্ত আমার ধারণা যে আসবে। জি, সাদাত হোসেন সেলিম, আজকে 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। একটি তো বললাম যে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা, এর পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। একটা সভায় সংসদ নির্বাচন সামনে রেখে দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ইসি, তবে আরপিও সংশোধন সাপেক্ষে হবে আর কি, মানে একটা অপেক্ষা। আর হচ্ছে এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি, সেটা আজকে উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন। এই 2টি সিদ্ধান্ত নিয়ে আপনার বা আপনার দলের বক্তব্য বা অবস্থান? না, এখানে এটা একটা আসলে সুসংবাদ। ব্যাপারটা হলো যে কি, নির্বাচন কমিশন রঙিন পোস্টার বদলে একটা পোস্টার সাইজ করে দিয়েছেন, মনে হয় 18/23, এবং সংখ্যা নির্ধারণ করে নেই, যে কারণে আমরা নির্বাচনের সময় দেখলাম যে লক্ষ লক্ষ পোস্টার, এবং এটা পরিবেশ দূষিত করতো। আমরা নিজেদের থেকে বারবার বলেছি যে আপনার পোস্টার ছাপানোটা বন্ধ করা, অথবা নিজের পক্ষে এটাকে সীমিত করার জন্য। আমরা কয়েকদিন আগেও বদিউল আলম মজুমদার সাহেবের সাথে যখন দেখা করেছি তখন বলেছি আপনার সংস্কারের প্রশ্নে আপনার অন্তত পোস্টারটাকে আপনার বাতিল করা যায় কিনা সেটা দেখেন, এবং আপনার সমস্ত প্রার্থীগুলো এক জায়গায় একদিন প্রচারণা করবে, অথবা নির্বাচনের আপনার খরচটা কমিয়ে আনার ব্যাপারে। এখন দেখুন, একটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে মিথ্যা ঘোষণা দিয়ে, মিথ্যাচার দিয়ে সংসদে প্রবেশ করে, তিনি কিন্তু একটা অ্যাফিডেভিট দেন যে তিনি 30 লক্ষ টাকার বেশি খরচ করেন নাই। এটা একদম সর্বস্ব একটা মিথ্যা কথা। তিনি 5 কোটি টাকা খরচ করেও তিনি 30 লক্ষ টাকা দিয়ে করেন। তাইলে আমরা নির্বাচনী খরচটাকে কমিয়ে আনার জন্য যেটা চেয়েছি সেটা করেছে। এখন আপনার যেসব প্রার্থীরা যদি কোনো পোস্টার করে থাকে, তাহলে নির্বাচন শিডিউল ঘোষণা করার আগে তাকে তার নিজ দায়িত্বে নিজ খরচে এটা সরিয়ে নিতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের নেতারা বিলবোর্ড দিচ্ছে, ঈদের শুভেচ্ছা দিচ্ছে, এটা আমাদের রাজনীতি সংস্কৃতির একটা অংশ, এটাকে আমরা খুব একটা বাদ দিতে পারবো না। বিএনপি হয়তো বিএনপি চেয়ারপারসন তার নেতাকর্মীদেরকে বলেছেন, এবং আমরা দেখেছি বেশ কিছু বিলবোর্ড এবং পোস্টার অপসারণ হয়েছে, বাট আবার ঈদ উপলক্ষে এটা শুভেচ্ছা দিচ্ছে। এটা আমরা তেমন আপনার এটা মনে করি না, এবং মনে করি যে নির্বাচনটাকে ব্যয়বহুলটাকে কমিয়ে এনে নির্বাচনটা আসলে যেন সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নির্বাচনে যেন দুর্বৃত্তায়ন না হয়, নির্বাচনে যেন কালো টাকা ব্যবহার না হয়, নির্বাচনে যেন পেশি শক্তির ব্যবহার করা না হয়, নির্বাচনে যেন জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। এই পদ্ধতিটা নির্বাচন কমিশন যদি যতটা অ্যাপ্লাই করতে পারে সরকার এবং আপনার প্রশাসনের মাধ্যমে, ততই আমাদের নির্বাচনের সংস্কৃতির জন্য মঙ্গল, এটা আমরা মনে করি। 5ই আগস্ট 5ই আগস্টে সরকারি ছুটি তো এটা আমাদের কাম্য ছিল, এবং এটাকে আমরা স্বাগত জানাই, কারণ 5ই আগস্টেই আপনার রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা বলতে পারি, অথবা একটা আপনার মানে দীর্ঘদিনের আপনার ফ্যাসিস্ট আপনার মানসিক মানে সাইকিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটা স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, বিপ্লবকে ত্বরান্বিত করেছে, অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। সেটা 5ই আগস্ট আপনার ছুটি হতেই পারে, এটা সরকারের একটা ভালো ঘোষণা, এবং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আজকে দুপুরে আপনাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির আবারও বলেছেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামাতে ইসলামী। এটা তো অন্তর্বর্তী সরকার, আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান সেটাও বলেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে কবে তাহলে স্থানীয় নির্বাচন চান, কোন সরকারের অধীনে চান যদি স্পষ্ট করতেন? স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রসঙ্গটা আসছে প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিষয়, এটা একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। যখন কথা আসলো যে একদম ইউনিয়ন পরিষদের মেম্বার যারা তারাও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তাহলে স্থানীয় পর্যায়ের নির্বাচনটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। কারণ আমরা দেখি আমাদের সমাজে যারা সরকার গঠন করে তারা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান একটা সিস্টেমের মধ্যে তাদের দলের বেশি নির্বাচিত হয়ে যায়, মানে নিজের প্রশাসন যন্ত্র তারা ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে, যেহেতু তাদের কাছে র্যাব, পুলিশ, বিজিবি সব তাদের কাছে থাকে, সেজন্য
একদম রুট লেভেল পর্যন্ত যারা নির্বাচিত হবেন দেখা যাবে তারা বেশিরভাগই ওই দলের নির্বাচিত হওয়ার চেষ্টা করেন। তো তাদেরকে দিয়ে এবার প্রেসিডেন্ট নির্বাচন যদি করা হয় তাহলে সেটা কোনোভাবে নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম। সেই জায়গায় যদি ইউনিয়ন মেম্বার পর্যন্ত তাদের ভোট নিয়ে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে সেটা যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনটা হয়, এটা জামাত ইসলামী বলেছে। আর নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামী ফেব্রুয়ারি, এপ্রিল, ডিসেম্বর থেকে জুন এ বিষয়ে বিভিন্ন সময় জামাত ইসলামী তার বক্তব্য স্পষ্ট করেছে, ক্লিয়ার করেছে। ফেব্রুয়ারি বলেন কিংবা এপ্রিল বলেন, যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, যদি সংস্কারের বিষয়টা যদি সমাধান না হয়, ফেসিবাদী যারা হাজারো মানুষকে খুন করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, গুম খুন করেছে, তাদের যদি বিচার না হয়, নির্বাচন কমিশনে যদি সংস্কার না হয়, তাহলে তো ফেব্রুয়ারি বলেন আর এপ্রিল বলেন নির্বাচন তো কোনোভাবে সুষ্ঠু হবে না। জামাত সে জায়গায় বলেছে যদি এই কাজগুলো সম্পন্ন হয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়, ফেসিবাদ উত্তরণের জন্য সৃষ্টি হওয়ার জন্য যে সকল কারণ রয়েছে সেগুলো যদি দূরীভূত হয়ে যায়, ডিসেম্বরে নির্বাচন হতে পারে, জামাত সেটাকে সাধুবাদ জানাবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেটাকে জামাত সাধুবাদ জানাবে। কিন্তু কোনো কিছু সমাধান হলো না, লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, সংস্কার হলো না, জুলাই চার্টার ঘোষণা হলো না, তাহলে আপনি ডিসেম্বর, জানুয়ারি কিংবা জুন দেশের রাজনৈতিক দলগুলো সেটাকে সাপোর্ট দেবে কিনা বা সেদিকে যাবে কিনা সেটা প্রশ্ন রাখে। জি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপ অনুসারে রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে মাত্র 27.24 নাগরিক মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। গত এক বছরে দেশের 19.31% জনগণ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন, এমনটি জরিপে উঠে এসেছে। পুরুষদের তুলনায় নারীরা বেশি বৈষম্য বা হয়রানির শিকার হন। 5ই আগস্টের পর তো আওয়ামী লীগ রেজিম নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্বরূপে নেই, তারপরও মানুষ বৈষম্যের শিকার হচ্ছে কেন? কারা বৈষম্য করছে? বৈষম্যের ক্ষেত্রে নারীরা কেন বেশি ভুক্তভোগী হচ্ছে, কি মনে করেন? 5ই আগস্টের পরে দেখেন ফেসিবাদ যারা লালন করেছিল, ফেসিবাদের হোতা যারা ছিল, মূল কর্ণধার যারা ছিল, তারা বিতাড়িত হয়েছে, কিন্তু বাংলাদেশের শাসনযন্ত্র থেকে ফেসিবাদ বিদায় হয়নি। আপনার আওয়ামী লীগের যারা নিয়োগকৃত ছিল, একটা অফিসে ধরেন 100 জন লোক নিয়োগকৃত আছেন, তারা তো ওই সময় বিএনপি তারা সেখান থেকে বিদায় করে দিয়েছে। জামাত ইসলামী তো দূরের কথা, সরকারের পতনের পরে, শেখ হাসিনা পতনের পরে তার মন্ত্রিপরিষদ পালিয়ে গেছে, কিছু ব্যক্তি পালিয়ে গেছে, কিন্তু বেশিরভাগ লোকে তারা রয়ে গেছে এখনো। সুতরাং এখানে বৈষম্য কেন হবে না? আপনি এই জায়গাগুলো তো সংস্কার না হলে, এখানে যদি আপনি যারা স্বাধীনতার পক্ষে, বৈষম্যের বিপক্ষে যারা, তাদেরকে যদি আপনি নিয়োগ দিতে না পারেন, প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজাতে না পারেন, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বৈষম্য কখনো দূরীভূত হবে না। আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন আছে। আপনি দেখেন 5ই আগস্টের পরে দেশের জনগণ কি চেয়েছিল? দেশের জনগণ চেয়েছিল চাঁদাবাজি আর হবে না, দখলবাজি আর হবে না, টেন্ডারবাজি আর হবে না, জুলুমতন্ত্র হবে না। কিন্তু এখনও তো এগুলা আমরা পত্রিকার খবর পাই, এখন এগুলা ঘটছে। তার মানে ফেসিবাদী শাসন যারা প্রতিষ্ঠা করেছিল তারা বিদায় নিয়েছে, কিন্তু আমার রাষ্ট্রযন্ত্র থেকে বা বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে এখনো সেগুলো বিদায় হয়নি। এই জায়গাগুলোর তো সংস্কার অনেক বেশি প্রয়োজন। আমার বিশ্বাস যে যদি রাষ্ট্রের নিয়ম কাঠামো শৃঙ্খলা যদি সংস্কারের মাধ্যমে পুনর্গঠিত হয়, আমার বিশ্বাস, আমাদের দলের বিশ্বাস যে এখানে ফেসিবাদতন্ত্র বিদায় হবে। মহিলাদের ক্ষেত্রে যে কথা বলছেন, তো আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে মহিলাদের প্রতি একটা ন্যারেটিভ আছে, নারীদের কথা বলছি, হ্যাঁ নারীদের কথা বলছি। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে 5ই আগস্টের পরে আগের চাইতে কিন্তু এটা কমেছে, নারীদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে, আন্তরিকতা বেড়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ব্যক্তিত্ব নারীদের পক্ষে কথা বলছে। সেটা কি জামাতে ইসলামের কোনো নিজস্ব জরিপের কথা বলছেন? কারণ বিবিএস এর জরিপ তো সেরকম বলছে না। না, জামাত ইসলামের জরিপ কেন, আপনি বিভিন্ন সময় সংবাদও তা বলছে না। বিগত 16 বছরে নারীর প্রতি জুলুম কেমন হয়েছে, ছাত্রদলের নেত্রীর প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন আক্রমণ হয়েছে, 5ই আগস্টের সময় ছাত্রী যারা, তাদের উপর কেমন আক্রমণ হয়েছে, আপনি এরকম আক্রমণকে বিগত 9 মাস দেখাতে পারবেন? এই জায়গায় অনেক উন্নতি হয়েছে, ঘাটতি আছে, এখনো দৃষ্টিভঙ্গি অনেক জায়গায় পরিবর্তন হয়নি। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করা প্রয়োজন, তার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা পালন করা প্রয়োজন। আর আমরা যারা পুরুষদের ক্ষেত্রে ইসলামের যে নীতি, নারীর প্রতি যে সম্মান, মা এবং বোনের দৃষ্টিকোণ থেকে, সেই নীতি তো আমরা এখনো ফলো করি না। অর্থাৎ আমরা বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ, আমরা 90% মুসলমান দেশে বসবাস করি। এই সিস্টেমগুলো যদি আস্তে আস্তে শক্তিশালী হয়, আমার বিশ্বাস নারীরা তারা আত্মমর্যাদা নিয়ে, তাদের সম্ভ্রম নিয়ে স্বাধীনভাবে এখানে বসবাস করতে পারে,
কার্যক্রম পরিচালনা করতে পারবে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এই পয়েন্টে হয়তো যুক্তিতর্ক করার অনেক পয়েন্ট আছে, মানে অনেক কিছুই আছে। আসলে নারীর নিরাপত্তার সাথে ধর্ম এবং সামাজিক ব্যবস্থার কতখানি সংযোগ সেটা নিয়ে তর্ক করার জায়গা আছে, কিন্তু আজকের এই প্ল্যাটফর্মের আলোচনার বিষয় সেটা না, কাজেই আমি স্কিপ করলাম। মুশফিক সালেহীন, উপদেষ্টা আসিফ বলেছেন চুপ থাকার পরিস্থিতি নেই, আর অন্যদিকে ফগার মেশিন হাতে সরব ইশরাক। আপনার কি মনে হয় না যে তাদের দুজনের এই শীতল যুদ্ধ দ্বন্দ্ব যেটাই বলি, যেটা কিছুটা প্রকাশ্য অপ্রকাশ্য, এই যুদ্ধের পুরোটা সুবিধাই পাচ্ছে এডিস মশা? অবশ্যই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ আশঙ্কাজনক হারে শুধুমাত্র এডিস মশা না, চিকুনগুনিয়া, ডেঙ্গু দুটোই কিন্তু বেশ বেড়েছে, এবং ঢাকা শহরের নাগরিকরা এটা হয়তো ফলভোগ করছেন। তবে এক্ষেত্রে আমরা যেটা মনে করি, ইনফ্যাক্ট আপনি ভাইয়ের সাথে যেই বিষয়ে কথা বললেন, দুটো বিষয় আমার মনে হয় যে এখানে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের সরকার কিছু কিছু জায়গায় সরকার হিসেবে অ্যাক্ট করে না। তারা কিছু কিছু জায়গায় যে স্ট্যান্ড নিতে হবে, কিছু কিছু জায়গায় রাইট অর রংকে মানে বলতে হবে যে কোনটা রাইট কোনটা রং, সেই জায়গাগুলোতে আমরা দেখছি সরকার নিষ্ক্রিয়, সরকার একটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যেটা আমরা দেখছি যে এক ধরনের মানে এটা একটা কি বলবো দুঃখজনক, কিন্তু মানে এটা এক ধরনের সার্কাসে পরিণত হয়েছে যে একজন ব্যক্তি তিনি নিজেকে নিজে বা তার অনুসারীরা তাকে মেয়র বলছেন, সেই বলারটাকে তিনি আবার এটা অ্যাক্টিভলি কাজও করছেন, মানে তিনি নিজেই দায়িত্ব নিয়ে করে ফেলছেন। এটা তো এক ধরনের সরকারি যেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে এই যেই জিনিসগুলো, তো বেআইনি কাজকর্ম তিনি করছেন। আইদার সরকার তার বিরুদ্ধে এই বেআইনি কাজকর্মের জন্য ব্যবস্থা নেবেন, অথবা সরকার এখানে যেই ধরনের একটা রাজনৈতিক অচলাবস্থা রয়েছে এই ইস্যু কেন্দ্রিক, সেটা সলভ করার ব্যবস্থা নেবেন। সেটা আমরা দেখছি না। একই রকম আমরা আসলে দেখছি যে ধরুন এই যে আপনি যেমনটা বলেন যে নারীদের যেই নিরাপত্তাহীনতা সামগ্রিকভাবে আমরা 5 আগস্টের পরে দেখেছি বাংলাদেশে বেড়েছে, সরকার এক্ষেত্রে খুব একটা ভূমিকা নিতে পারেনি। মব সন্ত্রাসের ব্যাপারেও সরকার কোনো স্ট্রং পজিশন নিতে পারেনি, যেটার কারণেই আসলে সমাজে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস দেখছি আশঙ্কাজনকভাবে, এবং আমরা যেটাকে খুবই দুঃখজনক মনে করি, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও এই যে নারীদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে তাদের রাজনীতি নষ্ট করে দেওয়া, তাদের মানে তাদের এই রাজনৈতিক অঙ্গনে তাদের চলাটাকে কঠিন করে দেওয়া, মিথ্যাচার ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ার কারণে এখন এটা খুব সহজ হয়ে গেছে। এবং দুঃখজনক হচ্ছে আরও বেশি, সেটা হচ্ছে মূলধারার গণমাধ্যম যারা, তারা এই জিনিসগুলোকে মানে ধরুন ক্লিক বেইটের কারণে ফটোকার্ড এমনভাবে দিচ্ছে, ধরো যে একজন ব্যক্তি ওই ঘটনার সাথে জড়িত না, উনি কি জড়িত, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে ভিতরে নিউজটা ঠিক আছে, কিন্তু ক্লিক বেইটিং এরকম মিস ইনফরমেশন ছড়াচ্ছে মানুষের ব্যাপারে, এবং এটা কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনে তার সামাজিক চলাচলের ক্ষেত্রে এটা বড় ধরনের সমস্যা ফেলে, এবং ওভারঅল একটা সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করে, যেটা এবং একই সাথে যেটা হয় কি, রাজনৈতিক প্রতিপক্ষকে যদি এই সব ইস্যুকে কেন্দ্র করে ঘায়েল করার চেষ্টা করা হয়, এটা পারস্পরিক আস্থা বিশ্বাস এগুলো কমিয়ে আনে, এবং এই প্রতিহিংসা পরায়ণতা ভবিষ্যতে আসলে এভাবেই আস্তে আস্তে বিন্দু বিন্দু জ্বলতে জমতে হয়তো মানুষ হাসিনায় পরিণত হতে পারে, এটা এক্সট্রিম ফর্মে। সো আমি মনে করি যে এখন থেকে আমাদের সকল রাজনৈতিক পক্ষের উচিত সহনশীলতা, গণতান্ত্রিক যে মনোভাব, সেগুলোর চর্চাটা করে ফেলা। নীলোফার চৌধুরী মনি, যেভাবে দক্ষিণ সিটিতে নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। আর অন্যদিকে নির্বাচিত মেয়র লেখা ব্যানার নিয়ে দক্ষিণ সিটির স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে সভা করছেন ইশরাক হোসেন। পরিস্থিতিটা আসলে কেমন পর্যায়ে এসে পৌঁছালো? দেখেন, পরিস্থিতিটা সত্যিই দুঃখজনক। এই জাতি আসলে একটা দুঃখজনক জাতি, দুর্ভাগা জাতি। এই কারণে আমি বলছি যে ইশরাক যে কাজটা করছে, ইশরাকের যিনি মন্ত্রী উপদেষ্টা, সেও কিন্তু ইলেক্টেড না, সেও সিলেক্টেড, অথচ ইশরাক কিন্তু আপনার আদালতের সর্বোচ্চ আদালতের রায় পেয়েছে, এবং নির্বাচন কমিশন কিন্তু তাকে গ্যাজেট করে দিয়েছে। তো একজন যদি সিলেক্টেড হয়ে এতদিন থাকতে পারে, আরেকজন ইলেক্টেড হয়ে সেম ঘটনা চট্টগ্রামে এখন পর্যন্ত মেয়র আছে, একই ঘটনা আদালতকে অবমাননা করছে কে? সরকারের লোক। আদালতকে, ইসিকে অবমাননা করছে না, শুধু ইসির পদত্যাগও দাবি করছে, অথচ এই ইসি তারাই নিয়োগ করেছে। তো এইটা আমি বলবো যে এটা যদি আপনার শপথটা শুধুমাত্র এলজিআরডি দিবে, এটা দিতে সে বাধ্য যদি ক্যান্ডিডেট চায়, কারণ ক্যান্ডিডেটের কাছে 2টা ম্যান্ডেট আছে, সিরিয়াস ম্যান্ডেট আছে। তো সেইখানে শপথ নিয়ে তাদের যদি অনিচ্ছা থাকতো, শপথ নিয়ে সকালে শপথ নিয়ে বিকালে সেটা ভেঙে দিতে পারতো সময় চলে যাওয়ার জন্য, বা 3 দিন পরে ভেঙে দিতে পারতো। 3 দিনে বাংলাদেশের মহাভারত এমন মনে হয় না যে বাংলাদেশ অশুদ্ধ হয়ে যেত, এটা হতো না। আর এই জায়গাটায় যারা এদেরকে বাতাস দিচ্ছে, তারা প্রত্যেকেই দায়ী এইখানে আমি বলবো।
আর ইশরাককেও আমি যদি ওই জায়গায় হতাম আমি অন্যরকম চিন্তা করতাম, কিন্তু ইশরাকের কিন্তু এইখানে এই জায়গাটা অধিকার আছে আমি বলবো। এবং আমি বলবো যে সরকারের কিছুটা নথি স্বীকার করা উচিত। এই নথি কিন্তু আইনের নথি, এই নথি কোনো ইশরাকের কাছে না, কোনো মানুষের কাছে না, আইনের কাছে আমরা সবাই দায়বদ্ধ। সেই জায়গাটা করলে হয়তো এরকম হতো না এবং মশার উৎপাত আরও বেশি বাড়তো না। আরেকটি জিনিস আপনি বলছেন, আমি একজন নারী হিসেবে নারীদের কথা তুলছি, দুইজনেই এইখানে কথা বললেন। সেইখানে নারী এই মবকে সৃষ্টি করেছে, যারা মব নিয়ে কালচার করছে এখন পর্যন্ত। মবটা কিন্তু একটা টাইমের জন্য ঠিক ছিল, 8ই আগস্ট পর্যন্ত মবটাকে আমি স্বীকৃতি দেই, কিন্তু 9ই আগস্ট থেকে আমি আর দেই না। সেইখানে মব কে করেছে? আপনার দেখেন হুজুরেরা কি করেছে, ফুটবল খেলার মেয়েদেরকে তাদেরকে হঠাৎ করে তাদের উপর এম্বার্গো তুলে দিল। আপনার কক্সবাজার মহিলাদের উপর চরমভাবে খারাপ একটা কাজ করলো, যেখানে সি বিচের ওইখানে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উন্নয়ন না পড়ার জন্য একটা মেয়েকে কি পরিমাণ তারা হেনস্থা করলো, শুধু তাই না মামলা পর্যন্ত করালো এবং সেই মেয়ের বিপক্ষেই গেল সব কিছু পরবর্তীতে। তারপর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে কারা আপনার পুত্তলিকা বানিয়ে তাকে হ্যারাসমেন্ট করলো। এই জিনিসগুলো যারা করছে তারাই নারীদের কখনো তারা বুঝতেই চায় না যে তারা নারীর গর্ভে থেকে হয়েছে এবং নারী ছাড়া তারা এক মুহূর্ত চলতে পারে না। আর যেটা বললো আপনার আজকের ছেলেরা যেগুলা দেখছি আমরা, এটা যদি সিনিয়রদের মধ্যে দেখতাম যে একটা মানুষের বয়স হয়ে গেছে তার মধ্যে ভীমরতি ধরেছে, এই ছোট্ট পোলাপান যাদের আমরা বাচ্চা ছেলে মেয়ে বলি, তারা যে ধরনের তাদের যে ধরনের মিডিয়াতে যে ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এগুলোর তো আসলে রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা বলা হয়েছে, তারাই বলেছে তারা তো এখন মাত্র শিক্ষানবিশ রাজনীতিবিদ। তাদের যদি এত নোংরামি দেখা যায়, নারীদেরকে এত অবমাননা করা, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তো তারাই যদি মবের কথা বলে, এটা নারীদের উপর এক ধরনের চরমভাবে নৃশংস মব হচ্ছে। এই জায়গাটায় অবশ্যই একজন নারী হিসেবে আমার প্রতিবাদ করা উচিত। জি, সাদাত হোসেন সেলিম, রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণে এই ব্যবস্থাকে আরেকটি ছলচাতুরি হিসেবে দেখা হচ্ছে। আপনার দলের অবস্থান কি? না, এখানে সালাউদ্দিন সাহেব কথাটা সেভাবে বলেননি। এখানে আলোচনা দুই রকম আলোচনা এসছে। একরকম আলোচনা এসছে যে আপনার মানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন যেটা হওয়ার কথা সেটা হবে। আরেকটা পদ্ধতি ওনারা বলেছেন যে প্রায় 70,000 মতো ইলেকট্রাল কলেজ, যেটা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত ভোট দেবে, আমরা এটা তীব্র বিরোধিতা করেছি। শুধু আমরা না, প্রত্যেকটা রাজনৈতিক দল এটা বিরোধিতা করেছে, অলমোস্ট প্রায় সবাই, কেউ এটার পক্ষে আসে নাই। আমরা সেখানে বলেছি যে এই মুহূর্তে সংসদ সদস্যদের সংখ্যা 300 এবং আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করে এটা করা হবে আরও 100 করা হবে, কিন্তু কোন পদ্ধতিতে করা হবে, কিভাবে করা হবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং বলা হয়েছে যে সংসদে উচ্চকক্ষ স্থাপিত হবে এবং আজকে এই ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে যে সংসদে উচ্চকক্ষের সংখ্যা হবে 105 করার কথা ছিল। রাষ্ট্রপতি 5 জনকে মনোনয়ন দেবে, সেখান থেকে সরে এসে সবাই বলেছে যে না, রাষ্ট্রপতি কোনো মনোনয়ন দেবে না, আমরা 500-100 মনোনয়ন আমরা সদস্য আমরা উচ্চকক্ষ করব। কিন্তু ওই উচ্চকক্ষের 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে, কোন পদ্ধতি নির্বাচিত হবে, সেটা আলোচনা অলমোস্ট আজকে 3 দিনের আলোচনা, প্রায় 10টা বিষয় আলোচনার মধ্যে দুটোর ব্যাপারে ঐক্যমত্য আমরা কাছাকাছি পৌঁছেছি। সেটা হলো যে একটা হলো যে সংবিধানের 70 অনুচ্ছেদ আপনার বাতিল করে আমরা শুধুমাত্র আস্থা ভোট এবং আপনার এই যে আপনার সংসদে বাজেট পাস, এই দুটো বিষয়ে আমরা ছাড়া আর অন্যান্য ব্যাপারে আমরা সংসদ সদস্যদেরকে আমরা স্বাধীন করে দিয়েছি, তারা যে কোনো পক্ষে ভোট দিতে পারবে। আরেকটা ব্যাপার হলো যে রাষ্ট্রপতি যে কোনো কাউকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারতো। এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের সবচেয়ে সিনিয়র 2 জনকে আপনার বিচারপতি হিসেবে নিয়োগ করবে। আমরা আজকে ইলেকট্রনিক কলেজের পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি যে ঠিক আছে, এখন জনগণও চায় যে একটা সংস্কার হোক, আমরাও চাই যে একটা পরিবর্তন হোক। একটা পরিবর্তন এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই যে 500 মেম্বার অফ পার্লামেন্ট যেটা হচ্ছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং নারী সদস্য, এর পাশাপাশি আমরা বলেছি যে 64টা যে জেলা পরিষদ বা জেলা কাউন্সিলর বা জেলা কমিশন যেটা করতে চাচ্ছে বা করবে, এটা 64টা এই মুহূর্তে 64টা আর 12টা
সিটি কর্পোরেশন, সেটা 64টার জায়গায় 65 হতে পারে, 66 হতে পারে, 12টার জায়গায় 14টা হতে পারে। আমরা শুধু ওইটাকেই মানে ইয়ে করতে বলেছি। আমরা বলেছি যে 574 জনকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ করার কথা। কিন্তু আপনার বিএনপি সালাউদ্দিন সাহেব সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এখানে আপনার সংসদীয় গণতন্ত্রে সংসদ সদস্য যারা, তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং সেটা গোপন ব্যালটের মধ্যে হতে পারে। যেহেতু আমরা 70 অনুচ্ছেদকে আমরা বিলোপ করে দিয়েছি, সেহেতু সেটা ওপেনও ভোট হতে পারে। সুতরাং সেখানে যে আপনার এটা একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে অথবা ইয়ে করেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কিন্তু আমরা কিন্তু আলোচনার মধ্যে দেখছি প্রতিদিনই আলোচনা হচ্ছে। আমরা ঐক্যমত বোঝার চেষ্টা করছি। কিছু কিছু রাজনৈতিক দল মানে বা ডিকটেট করার চেষ্টা করছে এবং তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কিছু কিছু রাজনৈতিক দল আবার এটার বিপক্ষ কথা বলছে। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। বেশ, আমরা সেই 10টা বাজে বসি, সন্ধ্যা 6টা পর্যন্ত আলাপ আলোচনা হয়। এখানে 166টা পয়েন্টের উপর আলোচনার মধ্যে দিয়ে 110 থেকে 120টার মতো ব্যাপারটা নিয়ে কিন্তু সমাধান হয়ে গেছে। আর বেশ কিছু আছে এটা নিয়ে আলোচনার কোনো যোগ্যই না, বা এটা নিয়ে আলোচনা করবে না, বা এটা সমাধান হবে না। এখানে 18টা থেকে 20টা পয়েন্ট নিয়ে আলোচনা করবে। 18টা 20টা পয়েন্টের মধ্যে আপনার এই যে আপনার নারী আসনের ব্যাপারটা আছে, তারপরে আপনার সংসদের স্থায়ী কমিটির ব্যাপারটা আছে, তারপরে এনসিসি আছে। এনসিসির ব্যাপারে আমরা বলেছি যে এখানে আপনার যে ভারতের কথা বলেছেন, ভারতে আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ, যেটা বা আপনার নির্বাচন কমিশন নিয়োগ হয়, আপনার সরকার দলের প্রধান বা মানে সংসদে সরকারি দলের প্রধান, বিরোধী দলের প্রধান এবং প্রধান বিচারপতি। এখানে আমাদের এখানে প্রস্তাব এনেছে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি। আমরা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির পদটাকে আমরা বিতর্ক ঊর্ধ্বে রাখতে চেয়েছি। আমরা বলেছি যে রাষ্ট্রপতিও রাষ্ট্রের অভিভাবক এবং তার হাত দিয়ে কিন্তু এই ঘোষণাটা আসবে, সুতরাং তাকে এখানে রাখার দরকার নাই, প্রধান বিচারপতির পদটাকে রাখার দরকার নেই। আমরা কিন্তু বলেছি যে সেখানে, যেমন আমরা বলেছি যে এখানে সংসদের নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার, এই তিনজনে কিন্তু একটা কমিটি, যেটা আমরা নির্বাচনের কমিশনের ব্যাপারে এখন একটা সার্চ কমিটি গঠন করে আমরা বিভিন্ন নির্বাচন কমিশনরা নিয়োগ করি। আমরা এই তিনজনের সমন্বয়ে যে আপনার পাবলিক সার্ভিস কমিশন আছে, তারপরে আপনার পাবলিক অডিটর আছে, তারপরে আপনার এই যে বিচারপতি আছে, এই ব্যাপারগুলো আমরা বলেছি যে তিনজনের একটা কমিটি হতে পারে, তিনজনের কমিটির মাধ্যমে এটা করতে পারে। অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু এটার সাথে খুব একটা দ্বিমত করে নেই। তো আজকে প্রায় 10টার মধ্যে 2টোর ছাড়া 8টা যে বিষয় আলোচনা স্থগিত হয়ে আছে, কিছু কিছু জায়গায় আমরা একমত হয়েছি। পদ্ধতি কি হবে আমরা তার সাথে আমরা দ্বিমত পোষণ করছি। যেমন আপনার অনেকেই বলছেন যে 100 নারী আসনে সরাসরি নির্বাচন, তখন আমরা বলছি এটা একটা বাস্তবসম্মত নয়। কারণ একজন পুরুষ বা একজন নারী যখন একটা আসনে নির্বাচন করে, তিনি এটা মিথ্যা ঘোষণা দিয়ে সংসদে প্রবেশ করেন। একটা আসনে ভোট করতে আমরা তো নির্বাচন করেছি, আমাদের জিহ্বার দশাত বেরিয়ে যায়। সেখানে একজন নারীর পক্ষে 3টা আসন নিয়ে একটা নির্বাচনী এলাকায় সরাসরি ভোট করা বাস্তবসম্মত নয়। সুতরাং আমরা আমাদের প্রস্তাব দিয়েছি যে এখানে সংসদে আপনার যে সংসদ সদস্য হবে তাদের আনুপাতিক হারে তারা সেই নারীদের নির্বাচন করবে। এই কথাগুলো আগামী রোববারে ওনারা বলেছেন যে অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসা করে সামনের দিকে অগ্রসর হবে। জি জি, তার মানে 18 থেকে 20টা পয়েন্টে এখনো মতৈক্য হয়নি, 2টো পয়েন্ট হয়ে গেছে। জি জি, আলোচনা চলতে থাকবে, প্রধান বিচারপতির ইস্যুতে আলোচনা চলতে থাকবে। আমার হাতে আসলে একদমই সময় নেই। মুশফিক সালেহীন এবং মোহাম্মদ ইয়াসিন আরাফাত দুজনকেই জাস্ট এক লাইনে উত্তর দিতে হবে। যে কয়েকটি পয়েন্টে এখনো পর্যন্ত মতৈক্য হয়নি, জুলাইয়ের মধ্যে তো জুলাই সনদ ঘোষণার এক ধরনের আলটিমেটাম আছে বা সময়সীমা আছে। মনে হয় যে এই বাকি পয়েন্টগুলোতে জুলাইয়ের মধ্যে মতৈক্যে পৌঁছানো সম্ভব? সকল আলোচনা দেখে প্লিজ আপনি শুরু করুন। আমার বিশ্বাস এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে জুলাইয়ের মধ্যেই জুলাই চার্টার ঘোষণা করা সম্ভব। জি জি, যে পয়েন্টগুলোতে এখনো মতানৈক্য সৃষ্টি হয়নি, বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনে এত কথা কেন আসছে? কারণ আমাদের দেখা যায় রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ, প্রধানমন্ত্রী বা দল যেটা জাস্টিফাই করে সেটাই রাষ্ট্রপতি ঘোষণা দেন। তো এখনো পর্যন্ত জামাত ইসলামী 300 নির্বাচিত আসন, নারী আসন এবং উচ্চকক্ষের যে 100 আসনের কথা বলা হচ্ছে, তাদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। যদি সেটা ইউনিয়ন মেম্বার পর্যন্ত যায়, তাহলে সেই নির্বাচনটা যেন নিরপেক্ষ একটা সরকারের অধীনে হয়, তাহলে সেখানে যাওয়া যেতে পারে। ইলেকট্রাল ভোটের ক্ষেত্রে যে কথাটা আসছে, আসলে যুক্তরাষ্ট্রে যে সিস্টেমে হয়, আমাদের তো সেই সিস্টেম নাই, রাজ্য সিস্টেম নাই। কিন্তু
এটা এখন আলোচনার টেবিলে আছে, যে আলোচনা টেবিলে আছে। জি সালেহীন, জুলাইয়ের মধ্যে সম্ভব? জি আমরা প্রথমত আমি মনে করি যে এখানে আমি 3 দিনের আলোচনায় টেলিভিশনে সরাসরি দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের তাড়াহুড়া দেখতে পাচ্ছি, কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রের একেবারে ফান্ডামেন্টাল কিছু জিনিস নিয়ে, সেগুলো নিয়ে এত তাড়াহুড়া না করে আমার মনে হয় এটা লং ডিসকাশন হওয়াটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে এটা জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়া সম্ভব, তার কারণ সকল রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ছাড় দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে। এই মানসিকতাটা যদি থাকে এটা আমাদের গণতন্ত্রের জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো নীলুফার চৌধুরী মনি, প্রশ্নটা বড় কিন্তু উত্তর ছোট করে দিতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমাদের সামনে এখন বিরাট কাজ, আমরা মনে করছি আওয়ামী লীগ নেই, সুতরাং মাঠ ফাঁকা। আসলে মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়িয়ে, ওই মানুষেরা বিবেচনা করে দেখবে আমাদের কোন দল কোন মানুষগুলো ভালো। 91 সালে নির্বাচন করেছিলাম মনে আছে, 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল, বিএনপি তখন নির্বাচনে জিতবে কিনা জিতবে সেটা নিয়ে কথাবার্তাও ছিল। ওই সময় কলকাতা এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন নির্বাচনে বিএনপি কয়টা আসন পাবে, হাসিনা বললেন কয়টা আর বিএনপি পাবে, বেশি হলে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল, কারণ বিএনপি জনগণের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছিল। সেই ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। আপনাদের দলের কর্মী সমর্থকদেরও বলতে শুনি জামায়াত বেশি হলে 10টা আসন পাবে, এনসিপি একটাও পাবে না। বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে না তো? ছোট উত্তর। এটার জন্য আসলে অপেক্ষা করা উচিত, সময় বলে দিবে যে বিএনপি কয়টা পাবে, কারণ এটা বিএনপি যত না বলে তার চেয়ে কিন্তু জনগণ বলে। বিএনপি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলে যে আমরা একদম ব্যতিক্রম ধর্মী নির্বাচনের সামনে আছি, কারণ 3-4 কোটি ভোটার নতুন ভোটার, এরা নতুন ভোটার, এরা কখনো ভোট দেয় নাই। সো এই ভোটারগুলো কোন দিকে যাবে এটা আমাদের ধরে রাখা অনেক জটিল বিষয় এবং আমরা চেষ্টা করছি। সময় বলে দিবে এই প্রশ্নের উত্তর। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাক, আর সবার সঙ্গে দেখা হবে রাত 9টায়।